শাহান দরজা খুলে বলছে, মেহেরিস মা তুই ঠিক আছিস তো? ভয় পাস না মা। শাহান আবার বলছি, আমার মেয়ের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু খুব খারাপ হবে। দরজা খুলে বলছি, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। রাবেয়া বেগম অনবরত দরজা আঘাত করেই যাচ্ছেন। গলা কাঁপছে কিন্তু ধীরতা এতটুকু ঘাটতি নেই তার। তবে দরজার ওপাশ থেকে কোনো সাড়া না পেয়ে বুকের ভিতর দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে এলো তার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। এবার কণ্ঠস্বর আরও কঠিন করে বলল, শাহান দরজা খুলো বলছি। শাহান কথা শেষ করেই আবারও দরজা সজোরে ধাক্কা দিলেন তিনি। কাঠের দরজা ধাক্কা কেঁপে উঠলেন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। নিস্তব্ধতা যেন আরও শীতলতা আর আতঙ্কময় হয়ে উঠল। পাশে দাঁড়িয়ে আছে আশপিয়া, অসহায় চোখে তাকিয়ে আছে। মেয়েটির শরীর থরথর করে কাঁপছে। রাবেয়া বেগম এবার তীব্র দৃষ্টিতে মেয়েকে দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বললেন, আজ যদি মেহেরিসের কিছু হয়ে যায় তবে তোমাকে আর তোমার ভাইকে ছাড়বো না আমি। আশপিয়া, কে বলছিল মেয়েটাকে এভাবে বাড়িতে আনতে? কেন আনলে? মায়ের রাগী কণ্ঠে আশপিয়া আরও সংকুচিত হয়ে গেল। শরীর নিস্তেজ হয়ে এলো যেন। এই তো কিছুক্ষণ আগেই নিচে নেমে মাকে দেখে ভয় আর দুশ্চিন্তার সমস্ত ঘটনা খুলে বলছিল সে। আর তখন থেকেই রাবেয়া বেগম রাগে তেতে উঠে এক প্রকার দৌড়ে উপরে চলে আসেন। বৌমা, মেয়েটার ওপর এত রাগ দেখাচ্ছ কেন? আমি আগেই তো বলেছিলাম দাদা ভাইয়ের বিয়ের দিকে মেয়েটাকে এনো না। আমার কথা একদিন না একদিন তো এমন হওয়ারই ছিল। এভাবে লুকিয়ে আর কতদিন রাখবে বলো? আশপিয়া করুণ দৃষ্টিতে তার দাদার দিক তাকালো। দাদা এহে পক্ষপাতিত্বর কথা সামান্য ভরসা খুঁজে পেল বটে, কিন্তু রাবেয়া বেগম এত সহজে দমবার পাত্রী নয়। তিনি আবারও দরজা আঘাত করলেন। এবার আরও জোরে আঘাত করে তেতে গিয়ে করতে থাকলেন। রুম জুড়ে বিরাজমান থমথমে নীরবতা। চারপাশে বাতাসও যেন ভারী হয়ে উঠছে এই অস্থির মুহূর্তের কাছে। ক্লান্ত বিধ্বস্ত মেহেরিস অবশেষে নিজের ভার আর ধরে রাখতে পারল না। ধীরে ধীরে গড়িয়ে হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। কান্না দমকে গোটা শরীর কাঁপছে মেয়েটার। ব্যথায় হতাশার আর্তনাদ করে ফুঁফিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। অবশেষে ভাঙা ভাঙা কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, কেন করছেন এমন আমার সাথে? কে আপনি? কি ক্ষতি করেছি আপনার? পূর্ব তখনও দাঁড়িয়ে, আগের মতো স্থির নির্লিপ্ত। দরজার সাথে এতক্ষণ মেহেরিসকে চেপে ধরে রাখা, সে জায়গায় দুহাত রাখা। দুহাত সেখানে রেখে খানিকটা ঝুঁকে আছে। তন্মধ্যে মেহেরিসের ভাঙা কণ্ঠে কর্ণগোচর হতে মেহেরিসের সামনে হাঁটু গেড়ে বসল। এক নিঃশ্বাসে মেয়েটির ভেজা চোখে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি কে? আমি তোর কে হই সেটা না হয় তোর সো কোল্ড খালার কাছ থেকে জেনে নিস। কথাগুলো ছুড়ে দিয়েই হঠাৎই দরজাটা জোরে ঠেলে খুলে বাইরে বেরিয়ে গেল পূর্ব। আকস্মিক দরজা খুলতেই এক মুহূর্তের জন্য হতচকিয়ে হয়ে গেল রাবেয়া বেগম এবং উপস্থিত অন্যরা। নিজেদের সামলে নিয়ে দ্রুত মেহেরিসের দিকে এগিয়ে এলেন তিনি। মেহেরিস এখনও হাঁটু গেড়ে বসে অবিরাম কাঁদছে। এক হাতে আরেক হাত শক্ত করে চেপে রেখেছে। যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। রাবেয়া বেগম কিছু একটা আঁচ করতে পেরে মেহেরিসের কাছে গিয়ে বসলেন। মেয়েটাকে এভাবে এক হাতে অপর হাত চেপে ধরে রাখতে দেখে হাতার কবজি কাপড় সরিয়ে দিতেই সাথে সাথে শিউরে উঠলেন তিনি। হাতের অবস্থা দেখে দাঁতের দাঁত চেপে রাগে ফুঁসে উঠলেন তিনি। কোনো কিছু না বলে আর এক মুহূর্ত ও দেরি না করে বড় বড় কদম ফেলে বেরিয়ে এলো ছেলের উদ্দেশ্যে। এদিকে পূর্ব নিজের রুমে ঢুকে পায়ের উপর পা তুলে কাউচে বসে সিগারেট খাচ্ছে, যেন কিছুই হয়নি।
আর না সে কিছু করেছে। পূর্বকে এভাবে নির্বিঘ্নে বসে থাকতে দেখে রাবেয়া বেগম হুড়মুড়িয়ে সেখানে প্রবেশ করলেন। চেঁচিয়ে ছেলেকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুমি আমাদের ছেলে তো দূর, আজ তোমাকে মানুষ বলতে আমার বিবেকে বাজছে। এতটা এতটা পাষণ্ড হৃদয়ে কোনো মানুষ কিভাবে হতে পারে? কি করেছো তুমি? মেয়েটার হাল দেখেছো একবারও? মায়ের কথা প্রত্যুত্তর করল না পূর্ব। এখনও আগে ন্যায় সিগারেট টেনে যাচ্ছে। তার সামনে যে তার জন্মদাত্রী মা দাঁড়িয়ে বোধ হয় সে কথা ভুলে বসেছেন এই মানব। তুমি কোন সাহসে আমাদের বাড়িতে এসেছ? আমার মেয়ের সাথে এমন করার সাহস হলো কি করে তোমার? পূর্ব ধীর স্থিরভাবে হাতে ধরা সিগারেট শেষ অংশ ফেলে দিল নিচে, এতপর পায়ের নিচে পিষে দিল সেটি। সাথে সাথেই উঠে দাঁড়ালো সেখান থেকে। একদম মায়ের সম্মুখে এসে দাঁড়িয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, ফর ইউ কাইন্ড ইনফরমেশন, এটা আপনার বাড়ি নয়, এটা আমার বাবার বাড়ি। আর রইল কথা এ বাড়িতে থাকা, সেটা আপনার থেকে এ বাড়িতে থাকার অধিকার আমার বেশি। বুঝেছেন মিসেস রাবেয়া খাতুন? ছেলের এমন কথায় ভরকালো রাবেয়া বেগম কিঞ্চিত। এই ছেলের সাথে কথা বলা তিনি পারবেন না কোন অক্ষরেও, কিন্তু আজ যে ছেলের অপরাধ আকাশচুম্বিত। মেয়েটার হাতের অবস্থা বেশ নাজুক। ছেলে হলে সে অন্যায়কে প্রশ্রয় দিবে না কখনো। তোমাকে আমাদের ছেলে মানি না। এই বাড়ি থেকে বের হও, তুমি এক্ষুনি বের হয়ে যাও আমাদের বাড়ি থেকে। আর কখনো আসবে না এখানে। আর না, তোমাকে কোনো দিন আমাদের মেয়ের আশেপাশে দেখতে চাই। আর যদি কখনো আমার মেয়ের কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করছো তো ফলাফল খুব খারাপ হবে শাহান। অ্যাট লাস্ট ওয়ার্নিং দিলাম তোমাকে আমি। মায়ের কথায় বিদ্রুপ হাসল পূর্ব। এতপর আয়েসে ভঙ্গিতে নিজের পেটের ওপর বসে এক হাত মাথার পিছনের দিকে চুলে আয়েস ভঙ্গিতে টেনে টেনে মায়ের দিকে চেয়ে বলল, তাহলে আজ থেকে এই বাড়িতে থাকা যাক। অনেক দিন যাবৎ নিজের এই পেটটাকে মিস করছিলাম, বুঝেছেন? আজ থেকে এই বাড়িতে থাকবো আমি। এখন দেখি কিভাবে আপনি আমাকে এই বাড়ি থেকে বের করেন। রাবেয়া বেগম চমকে উঠলেন কিঞ্চিত সময়ের জন্য, তবে পরক্ষণে নিজেকে সামলে নিলেন। আর কোনো কথা না বলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। এই ছেলের সাথে কথা বলতে আসাই যে ভুল ছিল। নিস্তব্ধ রাতের ঘড়ির কাঁটা একঘেয়ে টিক টিক শব্দ জানান দিচ্ছে সময়ে প্রবহমানতা। ঠিক 12টা বাজে। পূর্ব এতক্ষণ নিজ কক্ষেই ছিল। মাস্টার বেডরুমে নীরব গাঢ়তা যেন তার নির্লিপ্ত অস্তিত্ব এক প্রতিচ্ছবি। পুরো কক্ষ জুড়ে এস কালারের আধিপত্য। দেয়াল থেকে শুরু করে ফার্নিচার, পর্দা, এমনকি বিছানা চাদর যেন একই রঙের ধারাবাহিকতা রক্ষায় ব্যস্ত। সময়ের সঙ্গে সঙ্গে সেই গাঢ় রং যেন আরও বেশি চেপে বসেছে চারপাশে। এ বাড়ির সদস্যদের সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র, তাই এই জায়গায় সচরাচর কেউ আসে না। পূর্বের কক্ষে পা রাখার সাহস তো ভুলও করে না কেউ। বেডসাইড টেবিলে অ্যাস্ট্রেতে স্তূপ হয়ে আছে সিগারেটের পোড়া অংশ। শুধু সেখানে নয়, বরং পুরো কক্ষ জুড়ে ছড়িয়ে ছিটে পড়ে আছে সিগারেটের খোসা। ধোঁয়ার ঘ্রাণ এখনও ভাসমান পুরো রুম জুড়ে, যেন কক্ষের প্রতিটি কোণায় দীর্ঘশ্বাস ফেলছে এক অন্তর্গত ক্লান্তিতে। ওডি কাউচের ওপর বসে আছে চুপটি মেরে। পূর্ব ব্যালকনিতে দাঁড়িয়ে মাত্রই রুমে ফিরে এসে দুহাত পেঁচিয়ে নিল ওডিকে। এতপর আকস্মিক বড় বড় কদম বেরিয়ে এলে রুম থেকে। ক্ষুধা লেগেছে তার। আপাতত কিছু খাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হওয়া। তবে বাইরে বের হতেই চোখে পড়ল পুরো বাড়ির নিঃসঙ্গ নিস্তব্ধ রূপ। কোথাও কেউ নেই। এতক্ষণ যে কোলাহল, যে কৃত্রিমালো ছিল, এখন তার বিন্দুমাত্র চিহ্ন নেই কোথাও। হঠাৎ কিছু একটা মনে পড়তেই পুনরায় ওডিকে কোলে নিয়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। দরজার সামনে এসে দাঁড়িয়ে চোখে পড়ল কেয়ারটেকারের ছেলেটিকে।
সে চেয়ারে বসে বসে ঝিমাচ্ছে, মাথাটা এদিকে কাত হয়ে আছে। পূর্ব কপালে কুঁচকে এগিয়ে গেল, সামনে দাঁড়িয়ে ভারী কণ্ঠে অজ্ঞতা প্রশ্ন ছিল, বাড়ির সবাই কোথায়? গভীর রাতে নিস্তব্ধতায় পূর্বের কণ্ঠস্বর বজ্রপাতের মতো আশ্রে পড়ল ছেলেটির কানে। সে ধরফড়িয়ে উঠে দাঁড়ালো, চোখে মুখে ভয়। তাড়াহুড়ো নিজেকে সামলে শটান হয়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, জি স্যার, ম্যাডাম তো বাড়িতে নেই, অনেকক্ষণ আগে বের হয়ে গেছেন। পূর্বের চোখ এক ধাপ সংকুচিত হলো, কণ্ঠস্বর শীতল অথচ গম্ভীর। কোথায় গেছেন? ছোট ম্যামের হাতের অবস্থা খুব খারাপ ছিল স্যার, সম্ভবত তাকে হাসপাতাল নিয়ে গেছেন। বড় স্যার বাড়িতে এসেই সাথে সাথে চলে গেছেন সবার সঙ্গে। এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো মুহূর্তের জন্য। পূর্ব আর কিছু বলল না, কোনো প্রতিক্রিয়া প্রকাশ করল না। যেভাবে এসেছিল সেভাবেই নিঃশব্দে ফিরে গেল ভিতরে। এতে ছেলেটি যেন হাঁপ ছেড়ে বাঁচল। বুক ভর্তি ভয়কে ধীরে ধীরে নামিয়ে আনলো গলা পর্যন্ত। গভীর শ্বাস নিয়ে ফিসফিসে করে বলল, বাপরে। রাত গভীর হলো, ফ্ল্যাটের ভিতরে এক অদ্ভুত উষ্ণতা বিরাজ করছে। নরম আলোয় আবছা হয়ে আসা দেয়ালগুলো যেন এই মুহূর্তে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মেহেরিসে থাকা অ্যাপার্টমেন্টের এখন উপস্থিত সবাই। রাবেয়া বেগম, আফসিয়া, প্রহর, আফসার বাবা ইতিমধ্যেই চলে গেছে নিজ বাড়িতে। মেহেরিসের হাতে নতুন করে ব্যান্ডেজ বাঁধা হয়েছে। ব্যথা আগের মতো নেই, মেডিসিন নেওয়া অনেকটাই কমে এসেছে তার পরিমাণ। বিছানার ওপর চুপচাপ বসে আছে মেহেরিস। পাশে বসে আছেন রাবেয়া বেগম। মায়ের স্নেহে মেয়েটি লম্বা চুলগুলো খুব যত্ন করে বেঁধে দিচ্ছেন তিনি। প্রহর বসে আছে বসার ঘরে, শান্ত অথচ অপেক্ষারত ভঙ্গিতে। সবাই একসঙ্গে চলে যাবে, তবে রাবেয়া বেগম রেখে যাবে আশফিয়াকে। আজ রাতে সে এখানেই থাকবে। তবে এত কিছুর মাঝেও মেহেরিসের মন এখন অন্য কোথাও। নানান প্রশ্ন আঁকুবাঁকু করছে অভ্যন্তরে। মনের ভিতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একটার পর একটা চিন্তা এসে আচ্ছন্ন করে ফেলছে তাকে। লোকটা যাওয়ার আগে ঠিক কী বলে গেলেন? আচ্ছা, সে যা ভাবছে তা নয় তো? কিন্তু তাহলে আশফিয়া লোকটাকে শুধু ভার্সিটির বড় ভাই হিসেবে পরিচয় করাবেন কেন? নিজের সন্দেহ দূর কর তীব্র আকাঙ্ক্ষা যেন আর সামলাতে পারল না মেহেরিস। ফটফটিয়ে একরকম আকুপাকু করতে লাগলো সে। প্রশ্নটা না করা পর্যন্ত সে তার মন শান্ত হতে পারবে না। জানে সে। অবশেষে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে মৃদু কণ্ঠে বলে উঠল, আচ্ছা খালামণি, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? রাবেয়া বেগম চুল বাঁধা থামালেন। মুহূর্তের জন্য স্থির হলেন তিনি। সম্ভবত তিনি বুঝতে পারছেন মেহেরিস তাকে ঠিক কোন প্রশ্ন করতে চাচ্ছেন। তবুও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক কণ্ঠে আওড়ালো, কি বলবি মা? বল, কি জানতে চাস? আজ আমি তোর সব প্রশ্নের উত্তর দিব। খালামণি, ওই লোকটাকে আর আমার সাথে এমন করলো কেন? জানো, এর আগেও লোকটি আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমার মনে হয় উনি আমাকে সহ্য করতে পারে না। বিশ্বাস করো, আমি আগ বাড়িয়ে কিছু করিনি কোনো দিন। মেহেরিস প্রশ্নে চুপ রইলেন। রাবেয়া বেগম কিয়ৎক্ষণের জন্য এতপর সামনে বসে থাকা আশফিয়ার দিকে ইশারায় তাকালেন। আশফিয়া মায়ের ইশারা দেখে বুঝে নিল তার মা তাকে চলে যেতে বলছে। তাই বাধ্য মেয়ের মতোই সেখান থেকে নিঃশব্দে উঠে বেরিয়ে গেল রুম থেকে। এতপর রাবেয়া বেগম মেহেরিসের মুখোমুখি এসে বসলেন। মেহেরিসের হাত দুটো নিজের হাতে ভাঁজে নিয়ে বললেন, শোনো মা, আমাদের জীবনে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেগুলো আমরা চাইলে মাথা থেকে মুছতে পারি না, ভুলতে পারি না। এমন অনেক সম্পর্ক গড়ে ওঠে বা সৃষ্টি হয় যা আমরা চাইলেও এড়াতে পারি না, আর না সেই সম্পর্ক থেকে দূরে থাকতে পারি। তেমনি একটা সম্পর্ক আছে ওর সাথে আমার। ও আমার ছেলে পূর্ব। জানি না কোন পাপ করেছিলাম জীবনে, যার ফলস্বরূপ আল্লাহ আমাকে
এমন একটা সন্তান দিয়েছে, চাইলেও যে এই সম্পর্ক থেকে মুখ ফিরে নিতে পারি না আমি। এতপর বড় একটা শ্বাস নিয়ে ফের বললেন, আমার ছেলে হিসেবে সম্পর্ক তোর বড় ভাই, এর থেকে বেশি কিছু না। আর রইল তোকে অপছন্দ করার বিষয়, সেটা তেমন কিছু না, এই জন্মগত এমনই। বড় হওয়ার সাথে সাথে যেন ওর পাগলামির মাত্রা আরও বেড়ে যাচ্ছিল। কিন্তু সব শেষে একটা কথাই বলবো, হি ইজ মেন্টালি সিক মামুনি। ওর কোনো কথাই কোনো দিন সিরিয়াসলি নিবে না তুমি, কেমন? আসলে ও কখনো কাকে কি বলে, কখন কি করে সেটাও নিজেও জানে না। মেহেরিশ রীতিমতো থমকালো, হতকম্ব দৃষ্টিতে চেয়ে রইল তার খালামণির দিকে। এতবার আগ্রহী কণ্ঠে বলল, পূর্ব ভাই, তুমি সত্যি বলছো খালামণি? কিন্তু তাহলে ওনার ট্রিটমেন্ট করাচ্ছ না কেন তোমরা? ট্রিটমেন্ট করলে তো ঠিক হয়ে যেত ভাইয়া। কম চেষ্টা করিনি আমরা, অনেক চেষ্টা করেছি, তবে আমরা পারিনি ওর সাথে। সে নিজেই চায় এমন অস্বাভাবিক লাইফ লিড করতে, তাকে কিভাবে সুস্থ করব বল? মেহেরিশের কেন জানি না খুব খারাপ লাগলো পূর্বের জন্য। সম্পর্ক তো তার ভাইয়ের মতোই। আহা, লোকটার মাথার সমস্যা দেখি তো হুটহাট এভাবে রেগে যায়। বলে না, পাগলে ঘৃণা করে, অথচ লোকটাকে দেখলে বোঝা উপায় আছে যে লোকটা আদৌ একটা পাগল। মনে হয় কোনো ফিল্মের হিরো। মেহেরিশের মায়া লাগলো বোধ হয় লোকটার জন্য। হাতের কথা বেমাল ভুলল দরদি মেহেরিশ। এজন্যই বোধ হয় আসবে এভাবে পরিচয় গোপন করেছিল নিজের ভাইয়ের। সকালে সোনালি কিরণ জানিয়ে দিচ্ছে রাতের বিদায়ের কথা। প্রকৃতি যেন নতুন আলোয় ধুয়ে দিচ্ছে রাতের সমস্ত ক্লান্তি। রাবেয়া বেগম গত রাতে ফিরে গিয়েছিলেন বাড়িতে। প্রহরও তার সঙ্গে গিয়েছিল। থেকে গিয়েছিল আশফিয়া। তবে যাওয়ার আগে মেয়েকে বারবার করে বুঝিয়ে গিয়েছেন যেন মেহেরিশের দেখভাল কোনো অবহেলা না থাকে। সেই আশ্বাসে তিনি ফিরেছিলেন বাড়িতে। বহুদিন পর স্বামীর সান্নিধ্য থাকার দায় তাকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য করেছে। না হলে হয়তো তিনি থেকে যেতেন মেহেরিশের পাশে। গতরাতে আশফিয়া মেহেরিশের সঙ্গে ঘুমিয়েছে। বারবার মেহেরিশের কাছে ইনিয়ে বিনিয়ে ক্ষমা চেয়েছে মেয়েটা। খুলে বলেছে সমস্ত কিছু। তবে মেহেরিশ উল্টো আশফিয়াকে বুঝিয়েছে এতে তার কোনো দোষ নেই। ভয় পাওয়াটা স্বাভাবিক, বিশেষ করে যখন সে ভয়ের প্রত্যক্ষ কারণ তার পূর্ব ভাই। কিন্তু আজকে সকালটা যেন একদম আশফিয়ার জন্য অশুভ। তার কলেজে আজ ক্লাস টেস্ট, তাই তড়িঘড়ি বেরিয়ে পড়তে হয়েছে বাড়ি থেকে। এরই মাঝে হঠাৎ গাড়ি নষ্ট হয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে বিরক্ত মুখে অপেক্ষা করছে আশফিয়া। ড্রাইভার গাড়ির সমস্যা বোঝার চেষ্টা করছে। আশফিয়া একবার নিজের গাড়ির দিকে, এতপর রাস্তার অপর পাশে তাকাচ্ছে কোনো খালি ট্যাক্সি পাওয়া যায় কি না সেটা খুঁজতে তার অনুসন্ধানী চোখ। তবে আশেপাশে কিছু নেই, আর না কোনো ট্যাক্সি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ ঝড়ের গতিতে একটা বাইক তার পাশে দিয়ে ছুটে গেল। বাতাসের তীব্র ঝাপটায় আশফিয়া চোখ মুখ কুঁচকে ফেলে। ক্ষণিকের জন্য বিরক্ত ফুটে উঠল তার চোখে মুখে। মনে মনে বাইক চালকের প্রতি ঝাঁঝালো কিছু মন্তব্য ছুটল আশফিয়া। এভাবে পাগলের মতো বাইক চালায় কেউ? এরই মাঝে বাইকটি কিছু দূর গিয়েই আচানক ব্রেক কষে থেমে গেল। এতবার ঠিক যেন সময়কে উল্টো পথে ফেরানোর মতো করে পিছনে ফিরে এলো এবং একদম তার সামনে এসে দাঁড়ালো। আশফিয়া হতবাক। এই লোক কি তার মনে মনে দেওয়া গালিগুলো শুনে ফেলল নাকি? মনে মনে নিজের বিরক্তি লুকিয়ে দূরত্ব অন্যদিকে তাকায়, যেন সে কিছুই দেখেনি। তার একমাত্র লক্ষ্য এখন কোনো খালি ট্যাক্সি খুঁজে পাওয়া যায় কিনা দেখা। কিন্তু ঠিক তখনই এক পরিচিত ভারী পুরুষালিত কণ্ঠস্বর ভেসে আসলো তার কানে। আরে আশফিয়া, এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? চমকে উঠল আশফিয়া। ধীরে ধীরে চোখ তুলে তাকাতে
দেখল বাইরে থাকা মানবটি মাথা থেকে হেলমেট খুলে ফেলছে। উজ্জ্বল আলোয় ঝলমলে সিল্কি চুলগুলো বাতাসে উঠছে, যার ফলে ভেসে উঠল সেই চেনা মুখ। এক মুহূর্তের জন্য থমকে গেল আশফিয়া। তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, বরং তন্ময় ভাই। তার দৃষ্টি না চাইতো মুগ্ধতা আটকে গেল সামনে মানবটির মধ্যে। তন্ময় এক হাতে হেলমেট ধরে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় আচমকা উপস্থিত যেন আশফিয়া ভাবনাগুলো এক ঝাটকায় উলট পালট করে দিল। কোথায় হারালো আশফিয়া? এখানে দাঁড়িয়ে কি করছো? কোথায় যাবে? তন্ময় আকস্মিক এহেন ভারী কণ্ঠস্বর মেয়েটাকে পুনরায় বাস্তবে ফিরে আনলো। কিছুটা আমতা আমতা করে উত্তরে বলল, জি আসলে ভাইয়া, গাড়ি নষ্ট হয়ে গেছে, ক্লাসে খুব দেরি হয়ে যাচ্ছে, টেস্ট আছে আজ। তন্ময় চোখ ঘুরিয়ে দেখল গাড়ির ড্রাইভার ব্যস্তভাবে কিছু একটা ঠিক করার চেষ্টা করছে, তবে তার মুখে অস্বস্তি বলে দিচ্ছে সমস্যা মূলে পৌঁছানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। এরই মাঝে আকস্মিক আসবে মুহূর্তে দ্বিধা কাটিয়ে আচমকা বলে ফেলল, তন্ময় ভাই, আমাকে একটু কলেজে নামিয়ে দিবেন? সত্যি অনেক দেরি হয়ে গেছে, না হলে বলতাম না। তন্ময় কিছু বলল না, পুনরায় বাইকে এসে বসল। আশফিয়া মনক্ষুণ্ণ হলো, জানতো লোকটা তাকে নিবে না সাথে করে, তবুও যে কেন বলতে গিয়েছিল কে জানে। এরই মাঝে তন্ময় তার মাথা থেকে হেলমেট খুলে আশফিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা পরে নাও, না হলে তোমার কিছু হয়ে গেলে তোমার ভাই আস্ত রাখবে না আমাকে। আশফিয়া বিস্ময় তাকিয়ে রইল, এত সহজে রাজি হয়ে গেল। ছোটবেলা থেকে তন্ময়কে সে চেনে, তবে কখনো তার সামনে গিয়ে কথা বলার সাহস হয়নি অমন করে। সাব্বিরের মতো হাসি খুশি নয় তন্ময়, বরং তার ঠিক উল্টোটাই, অনেকটাই তার ভাইয়ের স্বভাবে এই লোক। আশফিয়া দ্বিধা কাটিয়ে হেলমেটটি হাতে নিল। মাথা পড়তে গিয়ে আচমকা তার নাকে এলো এক মিষ্টি ঘেরান। এই হেলমেট তো এতক্ষণে তন্ময়ের মাথায় ছিল। আচ্ছা, তন্ময় ভাই কি শ্যাম্পু ব্যবহার করে? কোন ব্র্যান্ডের? মনে মনে প্রশ্ন এলো, মুখে ফুটে কিছু বলতে পারল না সে। ইতিমধ্যে বাইকের ইঞ্জিন গর্জে উঠল, আর পরক্ষণে ঝড়ের গতিতে ছুটে চলল বাইকটি নিজ গন্তব্য। এসে গেছি আশফিয়া, নামো। আশফিয়া হতবাক হয়ে সামনে তাকালো। এত তাড়াতাড়ি পৌঁছে গেল? মাত্রই তো উঠলো বাইকে, এত জলদি পৌঁছে গেল কেন জানি না। আশফিয়ার মনে মনে প্রশ্ন জাগল, ইস, যদি পথটা আরেকটু দীর্ঘ হতো তাহলে কি এমন ক্ষতি হতো? ধীর পায়ে বাইক থেকে নামলো সে। মাথা হেলমেট খুলে তন্ময়ের দিকে বাড়িয়ে দিয়ে এক অদ্ভুত কৌতূহল নিয়ে হঠাৎ বলে উঠল, আচ্ছা তন্ময় ভাই, আপনি কোন ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করেন? আশফিয়ার প্রশ্নে তন্ময় থমকে গেল, চোখে এক ঝলক বিস্ময়ের ছাপ। তবে মুহূর্তে নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে সে হেলমেটটা হাতে নিয়ে বাইক স্টার্ট করতে করতে বিড়বিড় করে বলল, যেটা তোমার ভাই ইউজ করে। আশফিয়া চোখ কুঁচকাল। আজব, তার ভাই কোন ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করে সেটা সে জানবে কি করে? তার ভাই তো মাঝে মধ্যে বাসায় আসে, তাহলে সে কিভাবে জানবে? সে মধ্যে তন্ময় গতি বাড়িয়ে বাইক নিয়ে ঝড়ের মতো মিলিয়ে গেল রাস্তায়। মুহূর্তেই চলে গেল আশফিয়ার দৃষ্টি সীমানার বাইরে। মেহরিশ বসে আছে বসার রুমে, হাতে গরম ধোয়া ওঠা কফির মগ, দৃষ্টি নিবদ্ধ টিভির স্ক্রিনে, যেখানে সালমান খানের ভীর মুভি চলছে। জেরিন খান তার ভীষণ প্রিয়, বিশেষত এই মুভিতে মেয়েটিকে সত্যি রাজকন্যার মতো লাগে। তবে সালমান খানকে ডাকাতের মতো মোটেও মনে হচ্ছে না, বরং তার চেয়ে বেশি রাজপুত্র সুলভ ঠেকছে তার নিকট। মুভির ব্যাকগ্রাউন্ড বাজছে সুলভী আঁখিওয়ালের গানটি। এক দৃষ্টিতে মেহরিশ মুগ্ধ হয়ে শুনছে সেটা, কিন্তু ঠিক তখনই মোবাইলের রিংটন বিরক্ত ছোঁয়া এনে দিল তার মনোযোগে। ব্যাঘাত ঘটল মুভি দেখায়। বিরক্ত সুর মুখে ফুটে উঠল ফোনের স্ক্রিনে। চোখ রাখতে দেখল ম্যানেজার নামে সেই সেভ করা নাম্বার থেকে কল আসছে।
গতকাল ক্যাফেতে যাওয়া হয়নি, আজও যায়নি সে। হয়তো সে কারণে ফোনটা এসেছে। হালকা নিঃশ্বাস ফেলে কল রিসিভ করতে উপাস থেকে সাথে সাথে ম্যানেজারের উদ্বিগ্ন কণ্ঠে ভেসে এলো, হ্যালো। জানি তোমার হাতের অবস্থা এখনো পুরোপুরি ভালো হয়নি, কিন্তু তবুও কল করতে বাধ্য হলাম। খবর পেয়েছি আজ আমাদের ওনারদের ছেলে আসছে ক্যাফেতে। যেহেতু সব দেখাশোনা আমি করি, তাই আজ অন্তত সবাই উপস্থিত থাকলে ভালো হয় আর কি। না হলে বুঝতে পারছো, কোনো সমস্যা হলে সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে। যদি সম্ভব হয় অন্তত কিছুক্ষণ এসে থেকো, পরে চাইলে চলে যেও। মেহরিশ এক মুহূর্তে দেরি করল না, কফির মগ টেবিলে নামিয়ে রেখে ধীর কণ্ঠে বলল, সমস্যা নেই ভাইয়া, আমি এখনই রওনা দিচ্ছি। ওপাশ থেকে যেন হালকা স্বস্তির নিঃশ্বাস ফেল ম্যানেজার। আর মেহরিশ কোনো দ্বিধা না করে দ্রুত তৈরি হতে উঠে দাঁড়ালো। সময় নষ্ট না করে দ্রুত পোশাক বদলে নিল মেহরিশ। এরপর অভ্যাসবশত ধীর স্থির হাতে হিজাব পেঁচিয়ে নিল মাথায়। আয়নার সামনে এক ঝলক নিজেকে দেখে নিল সে। এতপর ব্যাগে কাঁধে ঝুলিয়ে দ্রুত দরজা খুলে বেরিয়ে এলো বাসা থেকে। নিচে নামতে ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে একটা ট্যাক্সির জন্য অপেক্ষা করতে লাগলো। ইতিমধ্যে পেয়েও গেল। দেরি না করে দ্রুত ভিতরে উঠে বসলো। উদ্দেশ্য আপাতত ক্যাফেটেরিয়া। কিছুক্ষণের মধ্যে মেহরিশ এসে পৌঁছালো কাঙ্ক্ষিত জায়গায়। তবে আকস্মিক ক্যাফের সামনে লোকটিকে দেখে চোখ বিস্ময় বড় হয়ে গেল তার। ক্যাফের এক কোণে ব্লু ফর্মাল স্যুট পরিহিত এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। চুলগুলো নিখুঁতভাবে জেল দিয়ে সেট করা, হাতে ব্যান্ডের ঘড়ি। মেহরিশ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল সেথায়। বারবার চোখের পলক ফেল, নিজেকে নিশ্চিত করতে যে এটা কি তার দৃষ্টিভ্রম নাকি বাস্তব। সত্যি কি এই মানুষটা এখানে? ঠিক তখনই ম্যানেজার এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। মেহরিশের দিকে ইশারা করে বলল, জি স্যার, হেয়ার ইজ শি। ওর কথাই বলছি আমি। ম্যানেজারের কথার সঙ্গে সঙ্গে সেই অপরিচিত অথচ চিরচেনা মানুষটি মেহরিশের দিকে তাকিয়ে যেন সমান বিস্মিত হলো। চোখে স্পষ্ট চমক। সেই চমকের রেশ টেনেই অবাক চোখে চেয়ে মেহরিশের উদ্দেশ্য বলল, হোয়াট ইজ সারপ্রাইজ মেহরিশ, তুমি এখানে? আচমকা নিজের নাম শুনে যেন ঘোর কাটল মেহরিশের। একদণ্ড জড়তা কাটিয়ে অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, এটা কি সত্যি আপনি আদ্রাস ভাই? আদ্রাস মুচকি হাসল। মেয়েটার এই অভিব্যক্তি তার চিরপরিচিত। তাকে দেখলে কেন যে মেহরিশের এমন বিমূঢ় হয়ে যায় বুঝে না সে। এতপর সামনে এগিয়ে এসে মৃদু স্বরে বলল, না আমার ভূত। তা তুমি এখানে কেন? এখানে কাজ করো তুমি, অথচ আমাকে একবার জানালে না। মেহরিশ থতমত খেয়ে গেল। এতক্ষণে উপলব্ধি করল এই ক্যাফের মালিক আসলে আদ্রাস। লজ্জা মাথা নিচু করে ফেলল সে। এতদিন যে মানুষটাকে সে কল্পনা আড়ালে রেখেছে, সেই মানুষটার সামনে এভাবে অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকা। তার গা লাল হয়ে উঠল। আদ্রাস হাসল, তবে কটাক্ষ নয়, বরং একরকম মুগ্ধতার ছোঁয়া ছিল তাতে। আহা, লজ্জা পেও না, কোনো কাজই ছোট নয় বুঝলে। আমি শুধু অবাক হয়েছি এটা ভেবে যে তুমি আর কাজ। বাই দ্য ওয়ে, তোমার কফি খুব প্রশংসা করছিল কিন্তু ম্যানেজার। মেহরিশ নরম স্বরে বলল, মানে ওই একটু একটু পারি আর কি। কথা বলার এক পর্যায়ে হঠাৎ আদ্রাজের চোখে পড়ে মেহরিশের ব্যান্ডেজ করা হাতের উপর। তৎক্ষণাৎ কৌতূহল দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে বলল, এ কি, হাতে কি হয়েছে তোমার? আঘাত পেয়েছো কি করে? দেখি হাতটা দাও তো। বলে মেহরিশকে কিছু বলতে না দিয়ে মেহরিশের ব্যান্ডেজ করা হাতটা নিজের এক হাতে দিয়ে ধরে দেখতে লাগলো আদ্রাস। মেহরিশ অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে, বারণ করতে পারছে না লোকটাকে। কেন জানি না, এই লোকটার সামনে থাকলে সব কিছু ভুলে বসে মেয়েটা, হারায় নিজের অস্তিত্ব। মেহরিশ চেয়ে আছে আদ্রাজের মুখপানে। তবে ঠিক তার থেকে কিঞ্চিত দূরে রাস্তার কালো রাঙা বাইকে থাকা মানবটি যেন এসব দৃশ্য পছন্দ হলো না। এই তো একটু আগে নিজের মতো বিরুদ্ধে
গিয়ে ছুটে গিয়েছিল মেহেরিসের থাকা সেই অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটে। কেন গিয়েছিল কারণ তার অজানা, তবে সেখানে গিয়ে সুফি মেয়েটার কাছ থেকে জানতে পারল মেহেরিস একটু আগেই বেরিয়েছে কোথাও একটা। আর সাথে সাথে সেখান থেকে বের হয়ে আসে সে মায়ের কাছে থেকে শুনেছিল মেয়েটার হাতে অবস্থা বাকি বেশ নাজুক। তাহলে এই অসুস্থ শরীরে কোথায় গেল মেয়েটা? কলেজে খবর নিয়ে এসেছে সে, সেখানে পায়নি তাকে। তার মাঝে আচমকা রিজবির কথা মাথায় ভেসে আসতেই নিজের হন্য হয়ে খুঁজতে লাগলো মেয়েটাকে। প্রথমতেই দেখা হয় সাব্বিরের সঙ্গে। বন্ধুর পেছন পেছন ছুটে আসা সাব্বিরও হেলমেটের আড়ালে লোকটা চেহারা দেখে বোঝার উপায় নেই লোকটার ভিতরে সৃষ্টি হওয়ার প্রতিক্রিয়া সম্পর্কে। সেই বাইকের সাথে আরেকটি বাইক থামানো, সাথে থাকা সেই বাইকটি সাব্বির বসে আছে। পূর্বকে আকস্মিক ক্যাফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে যায় সাব্বিরও। হেলমেটের ভিতর থেকে পূর্বের দৃষ্টি লক্ষ্য করে তাকালো সীমার বরাবর। সাথে সাথে ভেসে আসলো মেহেরিস আর আদ্রাজের সাথে হাসাহাসি করা সেই দৃশ্য। নিজের অজান্তেই সাব্বিরের মুখ ফসকে বলে ফেলল, আরে এটা সেই দিনের সেই কফি সুন্দরী মেয়েটা না? ওই যে হাতে ব্যান্ডেজ দেখা যাচ্ছে, তবে সাথে ওটাকে। এরপর একটু থেমে কিছু একটা ভেবে পুনরায় গটগট করে বলে উঠল, মেয়েটার বয়ফ্রেন্ড মেবি, তাই না রে পূর্ব? এদিকে অনেকক্ষণ যাবৎ পূর্বকে ভাবলেশীনভাবে একেধারে চেয়ে থাকতে দেখে সাব্বির একটু বিরক্ত বোধ হলো। তার বন্ধু এতক্ষণ যাবৎ ওদিকে চেয়ে দেখেছেটা কি? আহারে বেচারা, মনে হয় এত সুন্দর কাপল দেখে মনে মনে ঈর্ষা হচ্ছে নিজের প্রতি। এত বড় হয়ে গেছে, তারপরও একটা মেয়ে পটাতে পারল না জীবনে। সব দিক থেকে সার্থক হলো কি হবে? একদিক থেকে তার বন্ধু সবার পিছনে, এমনকি তারও। সাব্বিরের এমন ভাবনার মাঝে পূর্বের প্রতি একটা সহানুভূতি কাজ করলো তার। আর সেই সহানুভূতির রেশ ধরে বন্ধুর যেন কিঞ্চিত বিচলিত হয়ে পুনরায় বলল, থাক ভাই, অন্যের জিনিসে এভাবে নজর দিস না। তোর জন্য আমি আছি তো, শুধু মুখটা ফুটে একবার মেয়েদের লাইন লাগিয়ে দিব দেখিস। তাও অন্যের জিনিসে এভাবে নজর দিস না, মানুষের নজর খুব খারাপ, একদম লেগে যায়। জানিস তো আমার আর রোজের ওপর তোর মতো এমন একজনের নজর হয়তো পড়েছিল যার জন্য রোজ আমাকে পরিত্যাগ করেছে, অথচ ওদেরকে দেখ কি সুন্দর মানিয়েছে দুজনকে, আহা বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সাব্বির। এদিকে সাব্বিরের এমন অহেতুক কথা পূর্ব আগে ঘি ঢালার ন্যায় কাজ করল, তবে কালো রঙা হেলমেটের আড়ালে সেসব বোঝার দায়। যদি সাব্বির পূর্বের ভিতরে অস্বস্তি এবং চেহারার পরিবর্তন এক বিন্দু টের পেত, তাহলে মুখ দিয়ে এমন কথা বের হওয়া তো দূর, পূর্ব থেকে এই মুহূর্তে 20 মাইল দূরে থাকতো সে। তবে পূর্ব দৃষ্টি মন যেন আজ সাব্বির এসব অহেতুক কথা নাড়াতে পারল না। সে তো এক দৃষ্টিতে চেয়ে আছে সামনের দিকে, যেখানে দেখা যাচ্ছে আদ্রাস মেহেরিসের হাতটা আদ্রাসের আরেকটা দিয়ে নেড়ে নেড়ে কি যেন দেখছে। আর মেয়েটা ছেলেটাকে বাধা দিচ্ছে না, উল্টো মুখে যেন শান্তি রেশ লেগে আছে, যেন আদ্রাসের ছোঁয়া তাকে প্রশান্তি দিচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার মাঝে পূর্বের মাথা হেলমেট যেন বাধা হয়ে দাঁড়ালো। বাইকের হ্যান্ডেল শক্ত করে ধরে চোখ বন্ধ করলো পূর্ব। এতক্ষণ ধরে নিজের মধ্যে জমে থাকা এক অস্থিরতা যেন বিস্ফোরণের অপেক্ষায় রয়েছে। আচানক বাইক থেকে নেমে ধীর পদক্ষেপে এগিয়ে গেল সামনে, দ্রুত, নিশ্চিত এবং একরকম অগ্নিস্ফুলিঙ্গ ছড়ানো দৃষ্টিতে। মাথায় এখনও আগের মতো হেলমেট পেঁচানো। ওদিকে মেহেরিস ও আদ্রাস কথোপকথনে এতটাই মগ্ন যে কারো মনোযোগী পড়ল না। হঠাৎ আসা এই আগন্তুকের ওপর আকস্মিক পূর্ব এর এক ঝাটকা মেহেরিসের হাত চেপে ধরল। এতপর এক প্রকার টেনে হিঁচড়ে নেওয়ার মতো করে তাকে বাইকের দিকে টানতে লাগলো। অজানা এই স্পর্শ মেহেরিস অবাক হয়ে গেল। আদ্রাজও বিস্ময়ে পেছনে সরল কিঞ্চিত পরিমাণ।
পূর্ব আকস্মিক এই কাণ্ডে তারা দুজনে বিস্ময় কিংকর্তব্য বিমুখ, চোখে মুখে প্রশ্ন। মেহেরি শতগম্ব হয়ে ছটফট করতে করতে বলে উঠল, আরে কে আপনি? এভাবে হাত ধরে টানছেন কেন? আজব তো, ছাড়ুন ছাড়ুন আমার হাত। পূর্ব কোনো কিছু উত্তর দিল না। মাথা হেলমেট থাকা মেহেরিসের এখনও বুঝতে পারেনি কে এই আগন্তুক। তার অবচেতন মন সতর্ক সংকেত দিতে থাকলো। বাস্তবিক বোধ হয় যেন এখানে কাজ করছে না। এর মাঝে আদ্রাসও কিঞ্চিত বিরক্ত নিয়ে বলে উঠল, হে মিস্টার, আপনি কে? ওকে এভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন? বলে আদ্রাস পিছন থেকে মেহেরিসের অপরাধটি ধরে আটকালো। এবার যেন তার ধৈর্যের বাঁধ ভাঙল পুরোপুরি। থেমে গেল চলন্ত পা দুটো। সেই সাথে থামল মেহেরিস আর আদ্রাজও। এতক্ষণ কারো কথা তোয়াক্কা না করে এক হাতে মেহেরিসের হাত শক্ত করে ধরে রেখে অন্য হাতে ধীরে ধীরে খুলতে লাগলো নিজের মাথার হেলমেটটি। তার প্রতিটি স্নায়ুতে ক্রোধের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল। এতবার গভীর ভারী কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি কে? হ্যাঁ, আজকাল দেখছি বড্ড বেশি বার বেড়ে গেছিস। এখানে আসতে বারণ করেছিলাম না, তবু এলি। শুধু এলি না, পরপুরুষের সঙ্গে এভাবে হাসাহাসি করছিস। এত জ্বালা শরীরে? এই বলে এক ঝাটকায় খুলে ফেলল হেলমেট। মেহেরিস বিস্ময় হতচকালো। শূন্যের মাঝে পড়ে গেল মেয়েটা পুরোপুরি। তার কণ্ঠে আটকে গেল গলায়। পা থরথর করে কাঁপতে লাগলো অজানা ভয়ে। গলার কথা আটকে গেল। মনে মনে শুধু একটাই শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো, এই সাইকো এখানে কি করছে? তবে মুখে কেবল অস্ফুট স্বরে বলল, পূর্ব ভাই। মেহেরিস ঠোঁট কাঁপল। স্বর কেমন যেন ফিকে হয়ে এলো মেয়েটার। এদিকে একটু আগেই সেই শব্দটা শুধু মেহেরিস একা নয়, বরং আদ্রাজের মুখ থেকে একই সাথে অস্ফুটভাবে বের হয়েছে। তবে সেটা আপাতত সে ছাড়া আর কারো কানে পৌঁছায়নি। শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে আদ্রাজ থমকে গেল। সময় যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো তার জন্য। এই মানুষটাকে এত বছর পর এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেখতে হবে, তা কি কল্পনা তো ছিল আদৌ? বুকের ভেতর পুরানো এক ঝড় বইতে শুরু করলো। তবে বাইরের চেহারা সে ঝড়ের কোনো আভাস নেই। শুধু কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল আদ্রাস, আর সেই সাথে নিজের অজান্তে ছেড়ে দিল মেহেরিসের হাত। পাশাপাশি দাঁড়িয়ে থাকা মেহেরিসের বুকে ধুকপুকানি যেন দ্বিগুণ হয়ে উঠল। আতঙ্কে আর বিস্ময় এক অদ্ভুত মিশ্রণ। সারা শরীরে শিহরণ তুলল মেয়েটার। পূর্ব আবারও আগের ন্যায় টানতে টানতে নিয়ে যেতে উদ্যত হতেই নিজের হাতটা পূর্বের শক্ত মুঠো থেকে ছুটে নেওয়ার বৃথা চেষ্টা করল মেহেরিস। ব্যর্থতার বিভ্রান্ত চোখে একমাত্র আশ্রয়ের দিকে তাকিয়ে অসহায়ভাবে চিৎকার করে উঠল, আদ্রাস ভাই, এই সাইকোর কাছ থেকে আমাকে বাঁচান প্লিজ। মেহেরিসের মুখে এমন বাক্য শুনে থমকে দাঁড়ালো পূর্ব। মস্তিষ্ক শূন্য হয়ে অদ্ভুত দৃষ্টিতে থমকে দাঁড়ালো সে। এই মেয়েটা তাকে এইমাত্র কি সম্বোধন করলো সাইকো, কথাটা যেন শুনতে পেল না সে। ওদিকে সাব্বির তখনও নিজের রোজের ভাবনাতে তলিয়েছিল। তার মনে পড়ে আছে অতীতের সে দুঃসহ স্মৃতিতে, যেখানে তার ভালোবাসার মানুষ তাকে ফেলে চলে গেছে, ভীষণ বাজেভাবে ঠকিয়ে গেছে তাকে। কিন্তু হঠাৎ মেহেরিসের চিৎকার তার সে ভাবনাগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। চমকে উঠে পাশে ফিরে দেখল তার বন্ধু পূর্ব তার পাশে নেই, বরং ক্যাফের সামনে থাকা মেয়েটির সামনে গিয়ে মেয়েটির হাত চেপে ধরে আছে। সাব্বিরের চোখে বিস্ময় বিস্ফোরিত হলো। এক পলক দৃশ্যটা দেখে সে ঠিক বুঝতে পারল না এখানে আসলে কি ঘটছে। তবে সাব্বির মনে মনে ধরে নিল তার বন্ধু মাথা ঠিক নেই। দ্রুত সেখানে গিয়ে দাঁড়ালো সাব্বির। এরই মাঝে মেহেরিস করে বসলো এক অপ্রত্যাশিত কাজ। নিজে ধরে রাখা হাতের উপর
পূর্বে সে হাতে কোনো উপায় না পেয়ে দিল এক কামড়। কামড়টা একটু জোরেই দিয়েছে, যার কারণে আকস্মিক কামড় ব্যথা সূচক শব্দ করে উঠল পূর্ব। হাত সরাতে সেই সুযোগে মেহেরিশ নিজের হাত ছুটিয়ে দিল এক ভোঁদড়। এক দূরে পুরো ক্যাফের ভিতরে গিয়ে থামল মেয়েটা। ঘটনাগুলো এত আকস্মিক ঘটেছে যে বারবার সবাই যেন বিস্মিত হয়ে উঠছে প্রতিটি পদক্ষেপ। সাব্বির ইতিমধ্যেই সেখানে এসে দাঁড়াতে পূর্বকে উদ্দেশ্য করে বলল, এই যা ভাই, মেয়েটা কি বলে গেল তোকে? মেয়েটা তোকে সরাসরি সাইকে বলে গেল? ভাই, বাই দ্য ওয়ে, মেয়েটা জানলো কিভাবে? শেষের কথাটুকু নিজের উদ্দেশ্যে বিড়বিড়িয়ে বলল সাব্বির, কিন্তু তার ঠিকই কানে পৌঁছালো তার বন্ধুর। সাথে সাথে নিজেরই রক্তরাঙা অগ্নি চোখে তাকালো সাব্বিরের দিকে। সাব্বির চুপসে গেল। আমতা আমতা করে বিড়বিড় করে বলল, না মানে মেয়েটা কত বড় সাহস তোকে পাগল বলে পালালো? তুই কি পাগল নাকি? ইডিয়েট! সাব্বিরের দিকে দাঁতে দাঁত চেপে হেসে হেসে উক্ত কথা ছুঁড়ে দ্রুত সেখান থেকে ক্যাপের ভিতরে ছুটল পূর্ব। বড় বড় কদমে একদম ভিতরে এসে চারপাশে চোখ বুলালো। ক্যাফের ভিতরে মোটামুটি অনেক লোকজন, সবাই যার যার কাজে ব্যস্ত। পূর্ব নিজের তীক্ষ্ণ দৃষ্টি চারপাশে পরখ করে মেহেরিশকে কোথাও দেখতে না পেয়ে অবশেষে গিয়ে দাঁড়ালো কিচেনের দরজার সম্মুখে। ভিতর থেকে দরজা লক করা দেখে ঝাঁঝালো কণ্ঠে বলে, ওপেন দ্য ডোর ইডিয়েট, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আজ। বলে জোরে জোরে দরজা করা নাড়ালো পূর্ব। তার এহেন কাণ্ডে আশেপাশের সবাই অদ্ভুত দৃষ্টিতে এখন এই দিকে চেয়ে আছে, তবে সেসবে বিন্দুমাত্র পরোয়া করল না সে। পুনরায় দরজা করা নেড়ে আরও জোরে চেঁচিয়ে বলল, মেহের, আই শিওর দরজা যদি না খুলো দেয় আমি কিন্তু ভেঙে ফেলবো। বের হয়ে আসো বলছি, কুইক। ওদিকে মেহেরিশ জোরে জোরে শ্বাস ফেলছে, বুকে দুহাত চেপে। মেয়েটার দেহে যেন প্রাণ ফিরে আসলো। একে তো সেই দিনের পর এই লোকের উপর তার ভয়ের পরিমাণ বেড়েছে। তার উপরে যখন তার খালামণি বলল যে এই লোকের মাথায় সমস্যা আছে, সে একটা সাইকো, তখন তো তার ভয়ের মাত্রা যেন আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এরই মাঝে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল তার। তখন সে ক্লাস 8-এ পড়তো। একবার স্কুলে যদিও ছুটি হয়েছিল, ড্রাইভার গাড়ি নিয়ে আসতে লেট হওয়ার দারুণ বাইরে দাঁড়িয়েছিল সে। তখন কোথা থেকে যেন এক পাগল এসে আচানক তাকে আক্রমণ করতে এগিয়ে আসতে মেহেরিশ ভয়ে দৌড় দিলে সেই পাগলও ঠিক পাগলের মতো তার পিছু নিয়েছিল। সেদিন মেহেরিশ খুব ভয় পেয়ে গিয়েছিল। এতপর আশেপাশে লোকজন তাকে বাঁচিয়েছিল। ভয়ে মেয়েটার সেই কী জ্বর এসেছিল গায়ে। পুরো 7 দিন পর সেই জ্বর কেটেছে। এরপর থেকেই পাগল দেখলে 10 মাইল দূরে থাকতো মেয়েটা। আর এই লোকটা ঠিক কতটা মেন্টাল হলে বাবা মা পর্যন্ত নিজ বাড়িতে রাখে না তাকে ভাবা যায়। এজন্য বোধহয় বাংলাদেশে নিয়ে যেতেন না তার খালামণিরা তাকে। দরজা না খুললে কিন্তু খুব বেশি খারাপ হয়ে যাবে যদি আমাকে দরজা ভাঙতে বাধ্য করো তো। তাই শেষবার বলছি, দরজা খুলবে নাকি ভেঙে ভিতরে ঢুকবো? মেহেরিশ ভয়ে ঢক ঢক করে পানি খাচ্ছে। মনে মনে বলছে, আল্লাহ এই যাত্রা বাঁচিয়ে দাও, আর কোনো দিন এই লোকের সামনে পড়ব না। এদিকে ইতিমধ্যে সাব্বির আর আদ্রাজ সেখানে এসে হাজির হয়েছে। সাব্বিরের কাছে পূর্ব এহেন কর্মকাণ্ড সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তার বন্ধু করছেটা কি? আর এই মেয়ের সাথে বা এভাবে লেগেছে কেন? আর মেয়েটার বয়ফ্রেন্ড বা কিছু বলছে না কেন? ক্যাপের কিচেনের দরজার সামনে দাঁড়িয়ে পূর্ব ক্রোধে উন্মাদ হয়ে উঠছে। অবশেষে সিদ্ধান্ত নিল দরজাটা ভেঙে ফেলার। সেই প্রস্তুতি নিচ্ছিল ঠিক এমন সময় তার পাশ থেকে ভেসে এলো সাব্বিরের চড়া গলা, এই মেয়ে, দরজা খোলো। এত বড় সাহস তোমার আমার বন্ধুকে পাগল বলে, তাও সবার সামনে। আমার বন্ধুকে কোন দিক থেকে পাগল মনে হয় তোমার?
সাব্বিরের কথাগুলো যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো পূর্বের উপরে। পুরো শরীর কঠিন পাথরের মতো শক্ত হয়ে এলো। তার পরক্ষণে তীব্র ক্ষোভে চোখ মুখ খিচে তাকালো সে সাব্বিরের দিকে। তারপর হঠাৎই ঠাস শব্দে চর কষিয়ে দিল সাব্বিরের গালে। সারা ক্যাফে স্তব্ধ। আচমকা আঘাতে সাব্বির হতভম্ব হয়ে এক হাত দিয়ে লাল হয়ে যাওয়া গালটা চেপে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে বিস্ময়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার ফ্রেন্ডের দিকে। কেন মারল? কি এমন ভুল বলল সে? আপাতত তার মাথা কিছুই ঢুকল না। এরই মাঝে পূর্ব দরজা পুনরায় ধাক্কা দেওয়ার জন্য হাত তুলতে যাবে, ঠিক তখনই পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে বেজে উঠল। প্রচণ্ড বিরক্তিতে দাঁতে দাঁত চেপে পকেট থেকে ফোন বের করলো পূর্ব। কানে চেপে ধরতেই অপর প্রান্ত থেকে কোনো একটা কথা ভেসে এলো তৎক্ষণাৎ। মাত্র কয়েক সেকেন্ড শোনা মাত্রই চেহারা মুহূর্তে বদলে গেল যেন। এক সেকেন্ডে দেরি না করে কোনো কথা না বলে বজ্রগতিতে ক্যাব থেকে বেরিয়ে গেল সে। তার পিছু পিছু সাব্বির ছুটল বাইরে। ক্যাফে লোকজন এখনও হতবাক হয়ে তাকিয়ে আছে সেদিকে। ওর মাঝে সাব্বির বিড়বিড়িয়ে আওড়ালো, কি দিন আসলো শালা পাগলকে! আজকাল পাগল বলা যায় না, এক থাপ্পড়ে গাল লাল করে দিল। হালা পাগল! মনে মনে আরও কত কিছু বলল, মুখ ফুটে কিছু বলার সাহস পেল না আর। মেহরিশ দীর্ঘক্ষণ যাবৎ দরজার ওপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তবে অনেকক্ষণ যাবৎ কোনো সাড়া শব্দ না পেয়ে তাদের খানিকটা স্বস্তি ফিরে এলো তার মনে। ঠিক তখনই দরজার অপর পাশে থেকে ভেসে এলো একটা ধীর কণ্ঠস্বর, মেহরিশ, দরজা খুলে দাও, আমি বলছি পূর্ব ভাই চলে গেছে। শব্দ শুনে মেহরিশ একটু ভরসা পেল। দ্বিধা কাটে দ্রুত দরজা খুলে বাইরে তাকালো। আশেপাশের দৃষ্টি বোলাতে দীর্ঘশ্বাস ফেলে স্বস্তির নিঃশ্বাস নিল পুনরায়। কিন্তু আদ্রাস তখনও তার দিকে কৌতূহল দৃষ্টিতে চেয়ে আছে, চোখে অজস্র প্রশ্ন। কিছুক্ষণ তাকিয়ে থেকে শেষমেশ জিজ্ঞেস করে ফেলল, পূর্ব ভাই তোমার কে হন? মেহরিশ হালকা হেসে উত্তর দিল, আরে উনি আমার কাজিন, খালামণির ছেলে। আপনি কি ওনাকে চেনেন? আদ্রাস ভুরু কুঁচকে বলল, ও একটু একটু, বাদ দাও এসব। কিন্তু মেহরিশ চুপ করে থাকলো না। খানিকক্ষণ কি যেন ভাবলো, তারপর ফিসফিস করে বলল, আচ্ছা আদ্রাস ভাই, একটা কথা বলুন তো, ওনাকে দেখে কি মনে হয় যে উনি একটা পাগল? আদ্রাস থমকে গেল, কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? মেহরিশ মুখ গম্ভীর করে বলল, মানে উনি তো সবার সঙ্গে স্বাভাবিকই আচরণ করে, কিন্তু আমাকে দেখলেই যেন ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাকে দেখলেই এভাবে রেগে যান কেন বুঝি না। এই যে দেখছেন আমার হাতের অবস্থা, সেই দিন আমার হাতের ওপর সরাসরি গরম কফি ঢেলে দিয়েছিলেন উনি, বুঝতে পারছেন? আদ্রাস হতভম্ব হয়ে মেহরিশের এহেন কথায় পূর্ব ভাই পাগল বিষয়টা যেন কোনোভাবে মাথায় ঢুকতে চাইল না তার। কালো রঙা বাইক দুটো এসে থামলো একটা স্থানে, যেখানে বড় বড় অক্ষরে লেখা UCLA মেডিকেল সেন্টার লেখা। পূর্ব বাইক থামিয়ে হন্তদন্ত হয়ে ছুটল ভিতরে। পূর্বের পিছন পিছন সাব্বির চলল সেখানে। তার বন্ধু হসপিটালে এমনভাবে প্রবেশ করছে মানে যে নিশ্চয় অনেক বড় কোনো কিছু ঘটছে, সে ব্যাপারে আপাতত শিওর সে। তবে মুখে ফুটে কিছু বলার সাহস হচ্ছে না তার। এতে যদি তার বন্ধু পুনরায় রেগে গিয়ে আবারও গালে কষিয়ে দেয় এক থাপ্পড়, তার থেকে চুপ থাকা শ্রেয় ভেবেই চুপচাপ পিছনে ছুটছে সাব্বির। পূর্ব পুনরায় পকেট থেকে ফোন বের করে কারো নাম্বারে কল লাগাতে আবারও দৌড়ে চলে গেল ভিতরের দিকে। অবশেষে করিডোর পেরিয়ে একটি কক্ষের সামনে এসে থেমে গেল তার চলন্ত পা দুটো। ভিতরে দেখা যাচ্ছে তন্ময় বেডে শুয়ে আছে, পাশে আরেকটি ছেলে এবং তার বরাবর দাঁড়িয়ে আশপিয়া। এই প্রথমবার ভাইকে দেখে সমস্ত ভয় ডর ভুলে গিয়ে আচানক দৌড়ে গিয়ে জাপটে পড়ল ভাইয়ের প্রশস্ত
বুকে আচানক ঝাপটে ধরা পূর্ব একচুল নড়ল না সে জায়গায় হতে, যেন কোনো জীবন্ত পাথরকে জড়িয়ে ধরেছে আশপিয়া। পূর্ব চোখ বেটে শুয়ে থাকা তার বন্ধুর উপর নিবদ্ধ, মাথায় আঘাতের চিহ্ন, যেখানে ব্যান্ডেজ করা। পূর্ব শ্বাস ভারী হলো। এরই মাঝে আশপিয়া কেঁদে কেঁদে বলে উঠল, ভাইয়া কোথায় ছিলে তুমি? আজ তন্ময় ভাই না থাকলে আমার কি হতো? আমাকে সেভ করতে গিয়ে তন্ময় ভাইয়ের আজ এই অবস্থা। বোনের মাথায় আদুরি হাত বুলিয়ে আশপিয়াকে একটু সরিয়ে নিঃশব্দে গিয়ে দাঁড়ালো তন্ময়ের পাশে। ওইদিকে সাব্বির এতক্ষণ বুঝতে পারল সমস্ত কিছু, আর এসবের পিছনে কে বা কারা আছে সে ব্যাপারে ঠিক ঠাউর করতে পারল সব কিছু। এসব কিভাবে হলো? গম্ভীর ভারী স্বরে প্রশ্নটা ছুড়ল পূর্ব, কণ্ঠে প্রচণ্ড রাগ, চোখে মুখে ঝড়ের ইঙ্গিত। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে ঘুরে তাকালো সে। দৃষ্টি ছিল নিবদ্ধ করার মতো তীক্ষ্ণ। তন্ময় ধীরে মাথা তুলে তাকালো পূর্বের দিকে। আহত শরীর নিয়ে গলার স্বর মোলায়েম করে বলল, রিজভী নজর দিয়েছিল আশপিয়ার ওপর। আমি না থাকলে আর সে হয়তো। গলার স্বর থেমে গেল, যেন বাক্যটা উচ্চারণ করা কষ্টকর হয়ে উঠছে। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে তন্ময় ফের বলল, একটা সমঝোতার মধ্যে তো ছিলি, তাহলে এমন করতে গেলি কেন? জানিস না ওরা কতটা হিংস্র? আমি ওসব পরোয়া করি না জানিস। আর যেখানে আমার পরিবারের কথা আসে সেখানে এসব নিতান্তই মূল্যহীন আমার কাছে। রিজভী পরপর দুবার দুঃসাহস দেখিয়েছে, হয়তো বুঝতে পারেনি এবার পরিণাম কতটা ভয়াবহ হবে। ওর খেলা আজই চিরতরে শেষ করব আমি। শেষ কথাগুলো তার মুখ থেকে ঝেড়ে পড়ল হিসহিসে স্বরে। মনে হলো এইমাত্র আগুনে স্ফুটলিঙ্গ ঝেড়ে পড়ল কোনো শুষ্ক পাতার উপরে। পূর্ব উঠে দাঁড়ানোর জন্য উদ্যত হতেই তন্ময় এক হাতে তাকে চেপে ধরে বসিয়ে দিল পুনরায়। প্লিজ ভাই, মাথা ঠান্ডা কর। রাগের বশে করা প্রতিটা কাজই পরিণামে ভয়ঙ্কর হয়। ঠান্ডা মাথায় চিন্তা করে কাজ করা বুদ্ধিমানের কাজ। তারপর আশপিয়ার দিকে ইশারা করল পূর্ব। কিছু একটা ভাবল, একবার তাকিয়ে দেখল বোনকে, যার চোখের কোণে এখনো শুকায়নি আতঙ্কের অশ্রু। তন্ময়ের কথা হয়তো ঠিক, চোখের তারা একরকম ভয়ঙ্কর ঝিলিক খেলে গেল পূর্বের মুখে। এক প্রকার বাঁকা হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ, যেন গা শিহরে ওঠার মতোই কোনো অদৃশ্য কল্পনা তার মাথায় খেলা করছে। পরপর তন্ময়ের দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলো, কিছুদিন হসপিটালে বিশ্রাম নে তন্ময়, বের হোস না এখান থেকে। কারণ এখন যা হতে চলছে তার জন্য এই জায়গাটাই তোর জন্য সবচেয়ে নিরাপদ। তন্ময় আর সাব্বির একে অপরের দিকে তাকালো। পূর্বেশ্বর তার চোখের গভীরতা সবই বলে দিচ্ছে। তার মাথায় এখন কোনো কোনো কিছু ঘুরপাক খাচ্ছে, কারণ তার জানে পূর্ব সে পেশা বেছে নিয়েছে যেখানে তপ্ত রাগ নয়, বরং ঠান্ডা মাথায় তীক্ষ্ণ বুদ্ধি হলো প্রধান অস্ত্র। এরই মাঝে কেটে গেল 2 দিন। টিপটিপ বৃষ্টির ছোঁয়া প্রকৃতি যেন আরও সতেজ হয়ে উঠছে। আজ ভোরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে ধরণীতে। তার ধোয়া গন্ধ এসে বাতাসে মিশে আছে। মেহেরিস অপেক্ষায় সে বৃষ্টি থামার। ভার্সিটিতে যেতে হবে যে আজ আশপিয়ার কাছ থেকে জেনেছে আজ গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে তার। অনুপস্থিতি থাকা যাবে না, কিন্তু আজকে সকালটা অন্য সব দিনের মতো নয়। মনটা অজানা এক আনন্দে ভরে আছে মেয়েটার। সাজসজ্জা এসেছে একটু বাড়তি যত্ন, কারণ গতকাল রাতে আত্রাস ফোনে জানিয়েছে আজ তাকে কলেজে ড্রপ করে দিবে সে। তাই আশপিয়াকে আগেভাগে নিষেধ করে রেখেছে মেহেরিস। তবে প্রকৃতি যেন তার অপেক্ষায় আনন্দকে দীর্ঘায়িত করতে চেয়েছিল। একটানা বৃষ্টি থামার কোনো নাম নেই। জানালার পাশে বসে প্রহর গুনছিল মেহেরিস। তার চোখে মুখে ঝাপসা, যেন কোনো অদৃশ্য শক্তি তার মনকে টেনে নিচ্ছে। রিজভী
কিন্তু হঠাৎই যেন প্রকৃতি মায়া হলো তার অবচেতন মনের ওপরে। আচমকা বৃষ্টি থেমে গেল। মেহেরিশ আর দেরি না করে উচ্ছ্বাসিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। আয়নার সামনে গিয়ে নিজেকে আরেকবার দেখে নিল সব ঠিকঠাক আছে তো। গাঢ় নীল রঙের পোশাকটা কেমন লাগছে তাকে? না, মন্দ নয়। ঠিক তখনই ফোনের স্ক্রিনে ভেসে উঠল একটা মেসেজ নোটিফিকেশন। মুহূর্তে হৃদয় স্পন্দন খানিকটা বেড়ে গেল মেহেরিসের। ফোনের স্ক্রিনে জল করছে মাত্র 3টি শব্দ, আমি নিচে আছি। আহা, এই একটি কথাতেই যেন লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত সুখ। মেহেরিস ঠোঁটে কোণে নিঃশব্দ এক হাসি ফুটে উঠল। আর সুফি মেয়েটি আসেনি, শরীরটা ভালো নেই তার, তাই মেহেরিস নিষেধ করেছিল সুস্থ হলে না হয় আসতে। গতকাল রাবেয়া বেগম এসেছিল বৃষ্টির মাঝে। সিনেমাখা হাতে মেহেরিসের জন্য সব রান্না করে গেছেন তিনি। যদিও মেহেরিস বলছিল কষ্ট করতে হবে না, কিন্তু মেহেরিসের নিষেধ শুনেনি তার খালামণি। এতবার লিফটে চেপে নেমে এলো নিচে, কিন্তু তাড়াহুড়ো বাইরে পা বাড়তি আচমকা পা পিছলে পড়ে যেতে নিলে ঠিক তখনই শক্ত এক বাহু ঝট করে আঁকড়ে ধরল। নিতে দমে গেল মাঝপথে কারো ভারী কণ্ঠস্বর শ্রবণ হতেই। ডোন্ট ডেয়ার টু টাচ হার অ্যাগেন। মেহেরিস পড়তে নিজেকে সামলে নিতে গিয়ে আচানক দৃষ্টি পড়ল সামনে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তির দিকে। কালো রঙের হুডির আড়ালে ঢাকা মুখ, কিন্তু তবু চেনা চেনা লাগছে লোকটাকে। পর মুহূর্তে থমকে দাঁড়ালো মেহেরিস, কারণ লোকটা আর কেউ নয় বরং পূর্ব। এই লোক এখানে কেন? আশ্চর্য বড় বড় চোখে পর্যবেক্ষণ করছে মেয়েটা। মনে মনে ক্ষোভের দৃষ্টি হলো চিত্র জুড়ে। মেহেরিস স্থির দাঁড়িয়ে রইল সেখানটা, এক চুলও নড়ল না। বুকের ভিতর যেন ক্ষোভের দাবানল দাউ দাউ করে জ্বলছে। রাগের শরীর থরথর করে কাঁপছে তার। এই মানুষটা বারবার প্রত্যেকবার কেন এসে তার শান্তির জীবনটা তছনছ করে দেয়? কেন ছিনিয়ে নেয় তার সব আনন্দের মুহূর্ত? কী চায় সে? কেন তার জীবনে এভাবে বারবার হানা দেয়? তার এসব ভাবনার মাঝে লোকটা আকস্মিকভাবে তার সামনে এসে দাঁড়ালো। নাকের পাটা ফুলে রাগে কাঁপতে কাঁপতে সোজা চোখে তাকিয়ে বলল, যখনই ভাবি তোর সাথে ভালো ব্যবহার করব, ঠিক ততটাই তুই আমাকে রাগাস। অ্যাকচুয়ালি ইউ ডিজার্ভ ইট। এতপর এক মুহূর্ত দেরি না করে মেহেরিসের দুহাতে তুলে নিয়ে দীপ্ত পায়ে লিফটের ভিতরে প্রবেশ করল। অথচ বাইরে দাঁড়িয়ে থাকা আদ্রা যেন সেই দৃশ্য দেখে থমকে গেল। বিস্ময় হতবাক হয়ে তাকিয়ে রইল সে। কিছু একটা বলতে চাইল, যেন কথাটা কণ্ঠে গেঁথে গেল। তার হৃদয়ের গহীনে এক অজানা ক্ষোভ জমে উঠল পূর্বের প্রতি। কিন্তু এমন প্রতিক্রিয়া তো স্বাভাবিক নয়। শুধুমাত্র কাজিন হলে কি যা ইচ্ছা তাই করা যায়? এভাবে কোলে তুলে নেওয়াটা কি একটু বেশি হয়ে গেল না? তবে একটা বিষয় তাকে আরও বেশি অবাক করলো। পূর্ব ভাই যে কিনা সবসময় মেয়েদের এড়িয়ে চলতো, সম্পর্কের জটিলতা নিজেকে জড়াতে চাইতো না, সে আজ কেন এমন করছে? এই আচরণ তো তার স্বভাব বিরুদ্ধ। তবে কি অন্য কিছু লুকিয়ে আছে এই ঘটনা আড়ালে? এদিকে লিফটের ভিতরে এসে কোল থেকে নামিয়ে মেহেরিসের এক প্রকার ছুঁড়ে মারল পূর্বে। এতবার সেটা লক করে মেহেরিসকে কিছু বলতে না দিয়ে আচানক লিফটের সাথে চেপে ধরল তাকে। রাগে রি করতে করতে জল শক্ত করে বলল, ছেলেদের স্পর্শ পেতে খুব ভালো লাগে তাই না? আজ তাহলে তোর সব আশা পূরণ করব আমি। সেই দিন তো পালিয়ে বেঁচেছিলি, আজ কিভাবে পালাস সেটাই দেখব। এরই মাঝে লিফটে এসে থেমে গেল কাঙ্ক্ষিত জায়গায়। এতপর মেহেরিসকে এক প্রকার টানতে টানতে বের করে নিয়ে আসলো সোজা ফ্ল্যাটের সামনে। সেখানে এনে দাঁড় করিয়ে কণ্ঠে বরফ শীতল কঠোরতা মিশিয়ে বলল, দরজা খুল। মেহেরিস স্থির দাঁড়িয়ে আগে নেয় যেন শুনতে পায়নি পূর্বের কথাগুলো। অভিমানের সুনামি এসে যেন সমস্ত শব্দ কেড়ে নিয়েছে তার কণ্ঠ থেকে। শুধু শ্বাসের বাড়ি ওঠানামা টের পাওয়া যায়, কিন্তু পূর্ব যেন এসবের কিচ্ছু তোয়াক্কা করে না। মেহেরিস এই থমথমে নীরবতা উপেক্ষা করে কিভাবে যেন দ্রুত পা চড় টাইপ করলো দরজার। সঙ্গে সঙ্গে লক খুলে গেল। মেহেরিস বিস্ময় তাকিয়ে পূর্বের দিকে। কিভাবে
এটা তো শুধুমাত্র তার ফ্ল্যাট, তারই জানা গোপন কোড। তাহলে পূর্ব জানলো কী করে? তবে তার বিস্ময় অবকাশ ছিল মাত্র কয়েক মুহূর্তে। এরই মধ্যে পূর্ব দরজা ঠেলে ভিতরে ঢুকে এক ঝাটকায় তাকে হেঁচকা টান দিয়ে গেল ভিতরে নিজের সঙ্গে। মেহেরিশ কিছু বুঝে ওঠার আগে দরজা আবার লক হয়ে গেল ভিতর থেকে। নিস্তব্ধ ঘরে যেন এক তীব্র ঝড় বয়ে যাচ্ছে, যা কেবল শুধু অনুভব করা যায়। চারপাশে নিস্তব্ধতা, অথচ মেহেরির অনিয়ন্ত্রণ শ্বাস-প্রশ্বাস সেই নিস্তব্ধতাকে বিচ্ছিন্ন করে তুলছে ক্ষণে ক্ষণে। রাগে ক্ষোভে তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। এই লোকটা তখন না আসলে হয়তো এখন তার একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতো। সুন্দর মুহূর্তটা নষ্ট হওয়ার মূলে একমাত্র দায়ী শুধুমাত্র তার সামনে থাকা এই লোকটা। এদিকে পূর্ব কোনো সুযোগ না দিয়ে মেহেরিশকে এক হেঁচকা টানে ভিতরে এনে দরজার সাথে চেপে ধরেছে, যেন এক দুরন্ত দস্যুর মতো সে শিকারীকে বন্দি করে ফেলেছে নিজের আয়ত্তে। মেহেরিশ বাঁধন খুলে বেরিয়ে যেতে ছটফট করছে, হাত পা ছুটছে বারবার, কিন্তু পূর্বের এই রূপে শক্তির সামনে সে যেন নিতান্তই অসহায় কোনো বিড়াল ছানা। তোকে বারণ করেছিলাম না আমি? এই তোকে কতবার নিষেধ করেছি বল? কলিজা বেশি বড় হয়ে গেছে আমার কথা অমান্য করিস? মন তো চাচ্ছে তোর কলিজাটা টেনে ছিঁড়ে নিয়ে আসি। মেহেরিশ ও যেন আজ থেমে নেই। রাগে থরথর করে অনবরত শরীর কাঁপছে মেয়েটার। বিক্ষিপ্ত নজরে তাকে ফের করে বলল, অসহ্য লোক, কোন অধিকারে বারবার আমাকে এভাবে টাচ করেন? কাজিন বলে যা ইচ্ছা তাই করবেন? এসব কোন ধরনের পাগলামি? আমাকে এভাবে টেনে আনার সাহস হলো কীভাবে আপনার? পূর্ব ধৈর্যের পাত যেন এবার ভেঙে গেল। গায়ের রক্ত আগুন ছড়িয়ে পড়ল মুহূর্তে। চোখ দুটো চকচক করে উঠল রাগে। শির দ্বারা খাড়া হয়ে গেল। কোনো কিছু না ভেবে এক হাতে মেহেরিশের মুখ চেপে ধরল। আঙুলের চাপে কারণে মেহেরিশের নরম ঠোঁট বাঁকা হয়ে গোল হয়ে নিঃশ্বাস আটকে আসতে লাগলো। পূর্ব চোখ দুটো ঠিকরে বেরোচ্ছে বিক্ষিপ্ত দৃষ্টিতে। কণ্ঠে গর্জনের মতো তীব্রতা এনে ফিসফিসে বলল, আরেকবার যদি এই মুখ থেকে এমন কথা বের করার স্পর্ধা দেখাস তাহলে জিভ টেনে ছিঁড়ে ফেলব। আমাকে তেজ দেখাস, আমাকে শুকরিয়া আদায় কর। এখনো শান্তিতে শ্বাস নিতে পারছিস, প্রতিটি নিঃশ্বাসের জন্য তোর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা বদলে তুই আমার সাথে অধিকারের কথা বলছিস কোন মুখে? এতপর রাগে চূড়ান্ত বহিঃপ্রকাশের মেহেরিশের গাল থেকে হাত সরিয়ে নিল সে, কিন্তু এতে মেহেরিশের দমে যাওয়ার পাত্রে নয়। রাগে চোখ মুখ লাল করে এক ঝাঁকুনি দিয়ে নিজেকে সামলে নিল সে। ব্যথায় গাল জ্বলছে, কিন্তু এই মুহূর্তে তার সমস্ত মনোযোগ কেন্দ্রবিন্দু পূর্বের তীক্ষ্ণ দৃষ্টির ওপর। বুক ভরে একবার শ্বাস টেনে চোখে চোখ রেখে চিৎকার করে উঠল, 100 বার বলবো, 1000 বার বলবো, আপনি একজন পাগল, একেবারে উন্মাদ। মাথায় সমস্যা না থাকলে কেউ কারোর সাথে এমন ব্যবহার করতে পারে? আর আমাকে দেখলে কি আপনার পাগলামি বেড়ে যায়? কি ক্ষতি করেছি আমি আপনার? আপনাকে তো আমি চিনতামই না, তাহলে আমার ওপর এত রাগ কেন আপনার? এই উন্মাদনা সবসময় আমার জন্য কেন বলুন? পূর্বের মুখ শক্ত, কণ্ঠের স্বর নিচু করে যেন একটা হিংস্র প্রতিজ্ঞার মতো করে বলো, গলার স্বর নিচে নামা, অ্যালাইস গড প্রমিস, একবার যদি আমি নিয়ন্ত্রণ হারাই তবে তোর জন্য সেটা খুব মঙ্গলজনক হবে না। আপাতত আমি চাই না তেমন কিছু হোক। মেহেরিশ রাগে গটবট করে আরও কিছু বলে প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই দরজার অপর প্রান্তে হতে ভেসে আসলো, মেহেরিশ তুমি ঠিক আছো? কোনো সমস্যা হয়েছে? বাইরে থেকে আত্রাজের কণ্ঠ ভেসে এলো। মেহেরিশের শরীর কেমন যেন শিথিল হয়ে এলো, কিন্তু পূর্বের অবস্থা সম্পূর্ণ উল্টো। তার নাকের পাটা ফুলে উঠল মুহূর্তে, জল শক্ত হয়ে গেল আদ্রাজের সেই কণ্ঠস্বরটি শ্রবণ হতেই। রাগে রিরি করে মেহেরিশের দিকে তীক্ষ্ণ দৃষ্টি চেয়ে বলল,